আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে শেষ হল প্রার্থীদের ১৩ দিনের প্রচার। এখন চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাও চলছে স্বাভাবিকভাবে। এদিকে নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য ভোট গণনা প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। এছাড়া ভোট গণনা শুরুর পর পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে। এছাড়া ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কাল সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের একদিন বাকি থাকলেও চলছে শেষ মুহূর্তের প্রচার। ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। ইতোমধ্যে ভোট কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনে ছাত্রত্বের বৈধতা না থাকায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ হওয়া বাম সমর্থিত ভিপি প্রার্থীর প্রার্থিতা ফিরে পেতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনকে ১২ ঘন্টার সময় বেঁধে দিয়ে অনলাইনে আইনি জানিয়েছে। আমাদের যে ভোটার আছে তাদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি, কারণ এখানে অনেক শিক্ষার্থী এখানে মনে করেন জীবনের প্রথম ভোট দেবে। নির্বাচনের যে পরিবেশটা আছে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে লেভেল ফিল্ডটা অনেক ভালো, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। কোনো ধরনের এস্টাবলিশমেন্টকে কেউ যেন জাহাঙ্গীরনগরে প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সর্বদা সজাগ রয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই শুরু হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আজ ও আগামীকাল চলবে এসব মনোনয়নপত্র যাচাই। গতকাল পর্যন্ত 23টি পদের বিপরীতে 259 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। সিনেটের 5টি ছাত্র প্রতিনিধি পদে 62 জন এবং হল সংসদের 17টি হলের মধ্যে 16টি হলে 558 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে রাকসু 16টি হল, ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন 879 জন। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, এই নির্বাচন প্রক্রিয়ার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সিনথিয়া, গতকালকেই রাকসু নির্বাচনে যে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল, আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই এরই মধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। আমি কিছুক্ষণ আগে রাকসু নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলে আসছি। রাকসু যে কোষাধ্যক্ষ কার্যালয় রয়েছে সেখানে গিয়ে তারা যেটি আমাদেরকে বলছেন যে আজকে তারা 9টা থেকেই যে মনোনয়নপত্র যে প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম সেটি শুরু করেছেন এবং চলবে বিকেল 5টা পর্যন্ত। এবং যেহেতু আগামীকালকে সময় রয়েছে, সেই কারণে কিন্তু তারা আজকে কতটা মনোনয়নপত্র আসলে টিকেছে বা বাদ হয়ে গিয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাননি। তবে আপনি জানেন যে এই 10 তারিখে কিন্তু প্রাথমিক যে মনোনয়নপত্র যে প্রার্থীরা যে সমস্ত প্রার্থী টিকবে তাদের কিন্তু আসলে প্রাথমিক যে তালিকা সেটি প্রকাশ করা হবে। এরপরে পরের দিন অর্থাৎ 11ই সেপ্টেম্বর মূলত যে প্রার্থীদের আপত্তি এবং নিষ্পত্তির রিভিউ এটিকে বলা হয়ে থাকে, সেটি তারা আসলে যে প্রক্রিয়াটি থাকে সেটি তারা করবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
এরপরই মূলত আসলে প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশ করা হবে। এখন পর্যন্ত যদি কথা বলি তো রাষ্ট্র নির্বাচনে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে তিনি আর যে রাষ্ট্র নির্বাচনের যেই বাধা তিনি কিন্তু আর দেখছেন না। যে সমস্ত বাধাগুলি প্রথমে ছিল, যে যারা প্রথম শিক্ষাবর্ষে যারা ভোটাধিকার প্রয়োগ নিয়ে, এরই মধ্যে সেটিও সমাধান করা হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে আগামী যে 25 সেপ্টেম্বর তারা নির্ধারিত সময়ের মধ্যেই তারা কিন্তু আসলে নির্বাচন করতে চান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনারকে সেই নির্দেশনাই দিয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আসলে নির্বাচন কাজ করে যাচ্ছেন। এবং প্রার্থীদের মধ্যেও কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত যে এই নির্বাচনে অংশগ্রহণের যে বিষয়গুলি সেগুলো কিন্তু আমরা দেখছি। এবং বিভিন্ন যে সংগঠন রয়েছে, আপনি জানেন যে গতকালকে কিন্তু বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল তারা কিন্তু তাদের যে প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি বিকেলের দিকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি যারা স্বতন্ত্র রয়েছেন তারাও কিন্তু আসলে প্যানেল ঘোষণা করেছেন। এছাড়াও আজকে কিন্তু বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু প্যানেল ঘোষণার কথা রয়েছে। এক কথায় বলা যায় যে রাষ্ট্র নির্বাচন ঘিরে বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, ডাকসু নির্বাচনের ভোট তো কাল, সবশেষ প্রস্তুতি এবং কি বলছেন শিক্ষার্থীরা জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। আপনি জানেন যে গতকাল কিন্তু নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আজ নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামীকাল 9 সেপ্টেম্বর দীর্ঘ 5 বছর পর অনুষ্ঠিত যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন এবং এবার কিন্তু 28টি পদে অনেক প্রার্থী লড়ছেন। এর মধ্যে প্রার্থী রয়েছেন, রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। তো সবকিছু মিলে ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন হয়েছে। আজকে যথারীতি ইউনিভার্সিটির যেসব ক্লাস পরীক্ষা রয়েছে সেগুলোও কিন্তু স্বাভাবিকভাবেই হচ্ছে এবং আগামীকাল সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে এর আগে ঠিক সকাল 7:30টায় নির্বাচনের স্বচ্ছতা প্রমাণ করার জন্যই শুরু থেকেই একেবারে একদম প্রথম প্রহরেই 7:30টার সময় সাংবাদিকদের সামনে ব্যালট বাক্সগুলোকে সিলগালা করবেন যারা নির্বাচন কমিশনের সদস্যরা রয়েছেন তারা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের আগামীকাল যারা ভোটার থাকবে তারা প্রায় 80টি বুথে 8টি কেন্দ্রের 80টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তো যদি নির্বাচন কমিশন বলছে যদি একজন প্রার্থী 5-6 মিনিট করে যদি একটি ভোটের পেছনে সময় ব্যয় করে তবুও কিন্তু বিকেল 4টার মধ্যে নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব এবং সবকিছু মিলে ভোটের প্রস্তুতি সম্পন্ন। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ রয়েছে। শিক্ষার্থীরাও নির্বিঘ্নে ভোট দিতে আসবেন, আমাদের কাছে এমনই প্রত্যয় ব্যক্ত করেছেন। তো সবকিছু মিলে আসলে আশা করা যাচ্ছে যে ডাকসু নির্বাচন মানেই যে একটি তারুণ্যের উচ্ছ্বাস, একটি রাজনৈতিক একটি বিষয়। এরপরে এখান থেকেই কিন্তু আসলে বড় বড় রাজনৈতিক নেতারাও আসলে আমরা জন্ম নিতে দেখেছি। তো সবকিছু মিলে এই ডাকসু নির্বাচন আলোচিত যে ডাকসু নির্বাচন এটি আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে আগামীকাল অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন ভোটার এবং প্রার্থীরা। ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র শক্তিশালী হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ 47 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছে বিএনপি। শত বাধা বিপত্তির মধ্যেও বিএনপি কখনো গণতন্ত্রের পথ থেকে সরে যায়নি। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আলম বলেন, দীর্ঘ 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। সেই অধিকার ফিরিয়ে দিতে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি। এই 15 বছরে আমাদের প্রায় 12 জন শহীদ হয়েছেন। এই দেশের মানুষের উপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষের সকল মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল। দীর্ঘ 15 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এ বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও বালক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, সম্মেলন ঘিরে মানুষের উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? কাউন্সিলর রয়েছেন, তারা অনুগ্রহ করে
জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সরকারি বালক বিশ্ববিদ্যালয় বড় মাঠে। আপনাদের লক্ষ্য করছেন যে আপনারা আমাদের বাণিজ্যিক সম্মেলনে দীর্ঘ 8 বছর পর ঠাকুরগাঁওয়ের যে বিএনপি জেলা সম্মেলন সেটি আমরা আপনাদের জানিয়ে রাখছি যে সকাল 11টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে সম্মেলন কেন্দ্রে এখানে জাতীয় সঙ্গীত, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা দিয়ে বেলুন এবং সম্মেলনের তিনি শুভ উদ্বোধন করেন। বক্তব্য রেখেছেন, শুনতে পেলেন। এই সম্মেলনে কিন্তু সভাপতি পদে এখানে যে কাউন্সিলর অধিবেশন সেই অধিবেশনের সভাপতি পদে কিন্তু এখানে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে 4জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তার মধ্যে জনাব শরীফুল ইসলাম শরীফ রয়েছেন, তিনি কিন্তু তার মনোনয়নপত্র উত্তোলন করে দিয়েছেন। তিনি কিন্তু সেই কাউন্সিলে অংশগ্রহণ করছেন না। তিনি শারীরিক অসুস্থতা এবং দলীয় বিরোধ স্বার্থে কিন্তু তিনি এই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করছেন যে এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সকালে কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আমরা দেখেছি তারা এসেছে এবং এখানে একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও বড় মাঠ জেলা কাউন্সিল হচ্ছে। ধন্যবাদ। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ ফের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এই সাক্ষ্য গ্রহণ। আজ 5 জন সাক্ষী দেবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এর আগে সকালে এ মামলার 30 আসামির মধ্যে গ্রেফতার 6 জনকে এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সব শ্রেণীর মানুষের শ্রদ্ধা জানাতে বদরুদ্দিন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সকাল 10টার দিকে শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে সেখানে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা হবে। এরপর জুরাইন কবরস্থানে দাফন করা হবে তাকে। এর আগে রোববার সকাল 10টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান বদরুদ্দিন উমর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 94 বছর। দর্শক, এই মুহূর্তে শহীদ মিনারে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দীপ্ত, শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সিনথিয়া, যেমনটি বলছিলেন, সর্বসাধারণের শ্রদ্ধায় নিবেদিত হলো যে লেখক, প্রাবন্ধিক এবং রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর। আমরা রয়েছি শহীদ মিনারে। সকাল 10টায় থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা তার শুভাকাঙ্ক্ষীরা, বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা সকাল 10টা থেকেই এখানে মানুষের ঢল নামে আমরা দেখেছি যে তার মরদেহ কিন্তু 10টার পরে কিছু পরেই এখানে নিয়ে আসা হয় এবং তাকে শ্রদ্ধা জানাতে ঢল নামে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সহ সাংস্কৃতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির এই বীর সন্তানকে। স্মৃতিচারণে তার সহকর্মীরা বলেন, বদরুদ্দিন ওমর কখনোই আপোষ করেনি, প্রকাশ্যে কখনোই আপোষ করেনি। এছাড়াও শ্রদ্ধা জানাতে এসেছে রাজনৈতিক নেতারা। আমরা দেখেছি সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এছাড়াও মৎস্য প্রাণী উপদেষ্টা সহ এনসিপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা শেষে কিন্তু তারা বারবারই যেটি বলছেন যে বদরুদ্দিন ওমর নিজ বিশ্বাসের সঙ্গে কিন্তু প্রতারণা করেনি। তিনি কেবল লেখক বা রাজনীতিকে ছিলেন না, তিনি ছিলেন সময়ের দর্পণ। তিনি দেশের শক্তি, দুর্বলতা ও প্রতিফলিত হয়েছে এবং এমনটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মীরা জানিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে।
একটু যদি বলি, এর আগে কিন্তু রোববার সকাল 10:05 কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং মৃত্যু সময় তার বয়স হয়েছিল 94 বছর। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিন্তু তার মৃত্যু হয় এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে আসলে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে জুরাইনের কবরস্থানে তার মরদেহটি দাফন করা হবে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।